অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক অর্থাৎ ফার্স্ট সামেটিভ যে এক্সামিনেশন আছে রায়ান মার্টিনের আমরা 6 নম্বর স্কুল থেকে আজকে আমরা 16 নম্বর স্কুল পর্যন্ত সম্পূর্ণ সলভ করব, কেবলমাত্র 10 নম্বর স্কুলটা বাদ দিয়ে। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, আমি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করে যাব। বিগত যে ক্লাসগুলো হয়েছিল সেখানে কোশ্চেন লেখা হয়েছিল, তার সঙ্গে উত্তর করা হয়েছিল। এখানে কিন্তু ম্যাক্সিমাম আমরা উত্তর লিখেছি। অবশ্যই কোশ্চেনটা তোমরা প্রশ্নবিচিত্রায় পেয়ে যাবে। আমি প্রত্যেকটা উত্তর অবশ্যই ব্যাখ্যা করব। উত্তর পয়েন্ট পূর্ণ বাক্যে লেখা আছে, কয়েকটা উত্তর শুধুমাত্র একদম সংক্ষেপে লেখা আছে। আশা করি এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। চলে আসছি আজকে 6 নম্বর স্কুলে, সেটা হলো চেতলা বয়েজ হাই স্কুল। চেতলা বয়েজ যে হাই স্কুল আছে, সেই চেতলা বয়েজ হাই স্কুলে আমি চলে আসছি 6 নম্বর স্কুলটায়। এখানে বলা আছে 1 নম্বর, প্লবতা কাজ করে কোন দিকে, মানে প্লবতা কাজ করে অপশান দেওয়া আছে নিচের দিকে, ওপরের দিকে, সব দিকে। অবশ্যই অপশান বি হবে, প্লবতা সবসময় ওজনের বিপরীত দিকে মানে ওপর দিকে কাজ করবে। দুয়েরটা, বলের এসআই একক কি? আমরা জানি বলের এসআই একক এখানে নিউটন দেওয়া আছে, ডাইন দেওয়া আছে এবং পাস্কেল দেওয়া আছে। নিউটন, ডাইন, পাস্কেল। তাহলে মনে রাখতে হবে ডাইনটা হলো সিজিএস পদ্ধতিতে, নিউটনটা হলো এসআই পদ্ধতিতে। তাহলে অপশান বি হবে, সেটা হলো নিউটন। পরমাণু নিস্তরিত কণিকা, অবশ্যই নিউটন, আমরা জানি নিউট্রন হলো পরমাণু নিস্তরিত কণিকা। 4 নম্বর হলো খাদ্য লবণের সংকেত। খাদ্য লবণের সংকেত আমরা এখানে দেওয়া আছে KCl, NaCl, MgCl2। অবশ্যই খাদ্য লবণের সংকেত হলো NaCl। তারপরে 2-এর যে প্রশ্নটা আছে, সেটা হলো 14N7 মৌলটির ভর সংখ্যা 14। এটা জানা যাচ্ছে ওপরটা ভর সংখ্যা নির্দেশ করছে। তাহলে 14N7 মৌলটির ভর সংখ্যা 14 আমরা বলতে পারি বা 14 বলতে পারি। তুঁতের বর্ণ কি আছে? তুঁতের বর্ণ আমরা কি লিখবো? তুঁতের বর্ণ আমরা নীল লিখবো। তারপরে আমরা চলে যাব অভিকর্ষ। পরেরটা আছে অভিকর্ষ বল কাকে বলে। 2-এর একেরটা বলা আছে অভিকর্ষ, 3 নম্বরটা বলা আছে অভিকর্ষ বল কাকে বলে? যে বলের প্রভাবে পৃথিবীর কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে আমরা অভিকর্ষ বা অভিকর্ষ বল বলি। 4 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে, সেটা হলো বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 3-এর একের যে প্রশ্নটা আছে সেটা হলো ঘর্ষণ বলে দুটো বৈশিষ্ট্য। 1 নম্বর হলো ঘর্ষণ বল সর্বদা স্পর্শ করে থাকা দুটো তলের সমান্তরালে কাজ করে, মানে দুটো তল পরস্পর স্পর্শ করে আছে, সমান্তরালে কাজ করবে। নাম্বার 2 হলো ঘর্ষণ বল। নাম্বার 2 হলো এই ঘর্ষণ বলটা তলের মসৃণতা প্রকৃতির ওপর নির্ভর করে, কিন্তু তলের কোনো ক্ষেত্রফলের উপর নির্ভর করে না।
মানে অর্থাৎ তলের কি ক্ষেত্রফল তার উপর ঘর্ষণ বল নির্ভর করবে না, তলের প্রকৃতি এবং মসৃণতার উপর কিন্তু নির্ভর করবে। এরপরে আমরা চলে যাচ্ছি, সেটা হলো ধাতু অধাতুর পার্থক্য। ধাতু অধাতুর পার্থক্য আমরা চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে 2-3 কোশ্চেনটা করা হয়েছিল, সেখানে উত্তর অবশ্যই লেখা আছে, একটু ভালো করে দেখে নেবে, উত্তর তোমরা দেখতে পাবে। এই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা ক্লিক করলেই তোমরা কিন্তু ওই ভিডিও চলে যাবে। তারপরে 7 নম্বর স্কুলটা আছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ। এই পেজটা আমাদের আছে 186 পেজে আছে, তোমরা দেখবে। আগের পেজটা অবশ্যই যেটা চেতলা বয়েজ হাই স্কুল, ওটাও 185-86 ছিল। আর এই স্কুলটা মানে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ, এটা রায়ান মার্টিনের 186 পেজে আছে, তোমরা দেখতে পাবে। তারপরে এখানে দেয়া আছে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ATM চাপে বিশুদ্ধ জলে ঘনত্ব কত হবে, এটা মনে রাখতে হবে 1 kg/লিটার, অপশান এ হবে। নাম্বার 2, সমভরে দুটি বস্তু কণার মধ্যে পারস্পরিক ব্যবধান পূর্বের তুলনায় 4 গুণ করা হলে মহাকর্ষ বল কত গুণ হবে। আমরা জানি F = G, সমভর বলা আছে তাহলে m²/d²। এবারে 4 গুণ করা হচ্ছে মানে ডি এর জায়গায় 4d করবো, তাহলে 1/16। তাহলে F1 সমান কি হবে 1/16 × F। তাহলে কত গুণ হলো, তাহলে দেখা যাচ্ছে 1/16 বা 1/16, তাহলে কত গুণ তাহলে কমবে, তাহলে 16 গুণ কমবে। তাহলে 1/16 গুণ হলো, তাহলে কত গুণ কমবে, অপশান ডি হবে 16 গুণ কমবে। তারপরে আমরা 3 প্রশ্নটায় চলে আসছি। 3 প্রশ্নটা হলো কোন বিক্রিয়াটিতে H2 উৎপন্ন হয় না। এটা মনে রাখতে হবে যে তুঁতে জলীয় দ্রবণের সঙ্গে লোহা যদি বিক্রিয়া করানো হয় তাহলে সেখানে H2 উৎপন্ন হয় না। 4 নম্বর, এটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 3 নম্বর অপশান হলো বি। 4 নম্বর হলো যে যৌগে অণুর অস্তিত্ব আছে সেটা হলো নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। তাহলে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এটা অপশান সি, এর মধ্যে অণুর অস্তিত্ব কিন্তু দেখতে পাই। এরপরে আমরা চলে যাচ্ছি 2-1টায়। 2-1টায় 5 কেজি 2-1টায় বলা আছে, সেটা হলো 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানবে। আমরা জানি সে বল সমান m × g, বস্তুর ভর কত 5 কেজি বলা আছে, জি এর মান 9.8 বলা আছে, এটা গুণ করলে 49 নিউটন বা 49 নিউটন বল কাজ করবে। 2টা আমাদের বলা আছে পিবি, Na, Ag, L এগুলোকে সক্রিয়তা অনুসারে সাজাতে বলছে। তাহলে প্রথমে আমরা কি মানে এগুলোকে আমরা সক্রিয়তা অনুসারে সাজাতে বলছে, তাহলে প্রথমে Na হবে, তারপরে L হবে, তারপরে পিবি হবে, তারপরে Ag হবে। পারদ এবং ফ্লুরিন সমন্বয়ে গঠিত যৌগের নাম বলছে, সেটার নাম হলো Hg2F2। মনে রাখতে হবে Hg2F2। 3-1টা 1s2 আধানের সংজ্ঞা চাইছে। শূন্যস্থানে দুটি সমপরিমাণ বিন্দু আধান 1 সেন্টিমিটার দূরে থাকলে তাদের মধ্যে যদি একডাইন বল বিকর্ষণ বল প্রয়োগ করা হয় বা প্রযুক্ত হয়, তখন প্রত্যেকটা আধানকে আমরা কি বলবো 1s2 আধান বা 1 স্ট্যাট কুলম্ব বলবো। দুটি সমপরিমাণ বিন্দু আধান 1 সেন্টিমিটার দূরে থাকলে তাদের মধ্যে যদি 1 ডাইন বিকর্ষণ বল প্রযুক্ত হয় তাহলে প্রত্যেকটা আধানকে 1su বা 1 স্ট্যাট কুলম্ব বলবো। 2 প্রশ্নটি আমাদের বলা আছে, সেটা হলো নাইট্রিক অক্সাইডের সঙ্গে একটা গ্যাসের নাইট্রিক অক্সাইডের সঙ্গে মৌলের বিক্রিয়া বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হচ্ছে, মৌল এবং যৌগটি শনাক্ত করতে বলছে, সমীকরণ দিতে বলছে। তাহলে NO + O2 = NO2,
অর্থাৎ 2NO প্লাস O2 সমান 2NO2। তাহলে এটা মানে বলছে একটা বর্ণহীন গ্যাসীয় পদার্থের নাম, সেটা হলো O2, আর বাদামি বর্ণ হলো NO2। তাহলে বাদামি বর্ণটা হলো NO2, আর গ্যাসীয় বর্ণহীন গ্যাসীয় যে মৌলটা সেটা হলো অক্সিজেন বা O2। তারপরে পাতিত জলে ক্যালসিয়াম যোগ করলে পাতিত জলে ক্যালসিয়াম যোগ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর পর উৎপন্ন দ্রবণে নীল লিটমাস কাগজ ডোবালে কি ঘটবে? বিক্রিয়ার সমীকরণ দিতে বলছে। পাতিত জলে ক্যালসিয়াম যোগ করলে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাবো বা কলিচুন পাবো, যেটা ক্ষারীয় প্রকৃতির। ওই দ্রবণের মধ্যে নীল লিটমাস দ্রবণ দিলে কোনো পরিবর্তন হবে না, কারণ লাল দিলে সেটা নীল হতো, কিন্তু নীল দিলে কোনো পরিবর্তন হবে না, কারণ এটা ক্ষারের দ্রবণ। তাহলে এটা ক্যালসিয়ামের সঙ্গে জল বিক্রিয়া করছে, তাহলে CaOH কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তার সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পরীক্ষায় প্র্যাকটিস করে যাবে। আমরা চলে যাব 8 নম্বর স্কুল, দিনহাটা গার্লস হাই স্কুল। এটা আমরা 187 পেজে পাবো। দেখা যাচ্ছে একটি ক্যাম্বিস বলকে ওপর থেকে ছাড়লে তার পৃথিবীর টানে নিচে নেমে আসে, কারণ পৃথিবীর টানে বস্তুটিতে সৃষ্ট ত্বরণ ক্যাম্বিস বলের টানে পৃথিবীতে সৃষ্ট ত্বরণ অপেক্ষা বেশি, এটা মনে রাখতে হবে। সত্য মিথ্যা বলতে বলছে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য ক্ষেত্রফল বেশি হলে চাপ কী হবে? চাপ বেশি হবে। এটা একদম না, এটা চাপ কম হয়। তাহলে মনে রাখতে হবে সেটা চাপ কম হয়, কিন্তু এটা মিথ্যা হবে। জলে ভাসমান অবস্থায় বস্তুর ওজন হলে ঊর্ধ্বমুখী প্লবতা কত হবে? অবশ্যই 10 নিউটন, মানে একই হবে। তাহলে জলে ভাসমান অবস্থায় বস্তুর ওজন কত হলে বা ড্যাশ হলে ঊর্ধ্বমুখী প্লবতা 10 নিউটন হবে? অবশ্যই 10 নিউটনই অ্যান্সার হবে। দুটি বস্তু একই সঙ্গে মাটিতে। 4 নম্বর প্রশ্নটা কি বলা আছে? 10 নিউটন 20 নিউটন ওজনের দুটো বস্তুকে একই উচ্চতা থেকে একই সঙ্গে অবাধে ছেড়ে দেওয়া হলো, কোনটা আগে স্পর্শ করবে? মনে রাখতে হবে দুটি বস্তু মাটিতে একই সঙ্গে স্পর্শ করবে। 5 নম্বর যে প্রশ্নটা আমাকে বলা আছে, 5 নম্বর প্রশ্নটা হলো যে দেশলাই কাঠি বারুদে কোন ধাতব পদার্থ? মানে 5 নম্বর প্রশ্নটা হলো যে দেশলাই কাঠি বারুদে কোন ধাতব পদার্থ ব্যবহার করা হয়? এটা কে বা পটাশিয়াম ব্যবহার করা হয়। 6 নম্বর প্রশ্ন হলো বেমানান খুঁজতে হবে, সোডিয়াম সালফাইড, হাইড্রোজেন সালফাইড, জিঙ্ক ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এটা হবে হাইড্রোজেন সালফাইড হবে, H2S হবে। তারপরে 2 নম্বর যে বিক্রিয়াগুলো আছে, এটা হলো লোহার সঙ্গে যে স্ট্রিম বিক্রিয়া করে, তাহলে কি কি উৎপন্ন হবে, আর অ্যালুমিনিয়ামকে ফুটন্ত জলে দিলে কি ঘটবে? তাহলে মনে রাখতে হবে লোহার সঙ্গে যদি স্ট্রিম পাঠানো হয় তাহলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে 3Fe প্লাস 4H2O সমান Fe3O4 প্লাস 4H2O। এইটা হলো Fe3O4, মানে এটা হলো Fe3O4 আর বিটা হলো H2, এটাকে বলা হয় ফেরোসোফেরিক অক্সাইড। ঠিক একইভাবে মানে অ্যালুমিনিয়াম চূর্ণকে ফুটন্ত জলে দিলে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং তার সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে 2L প্লাস 3H2O সমান Al2O3 প্লাস 3H2। তাহলে এখানে A হলো Fe3O4, B হলো H2, C হলো Al2O3, Al2O3, আর D হলো সেটা হলো H2। তারপরে একটি ধাতু বা একটি অধাতুর নাম লেখো যাদের মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে। ধাতুর নাম হলো লেড, যার সংকেত Pb। অধাতুর নাম হলো ফ্লুরিন, যার সংকেত হলো F। তাহলে মনে রাখতে হবে ধাতুটা হলো লেড Pb আর অধাতু হলো ফ্লুরিন F। এগুলো মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে। তারপরে আমরা 4 নম্বর যে প্রশ্নটা আসবো, 4 নম্বর প্রশ্নটা জিঙ্ক সালফাইড এবং চুনাপাথরের মধ্যে পার্থক্য করতে বলেছে। জিঙ্ক সালফাইড অর্থাৎ ZnS প্লাস O2 সমান ZnO প্লাস SO2। এটা SO2 মানে বারুদের মতো হবে। একইভাবে ক্যালসিয়াম কার্বনেটকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কলিচুন, তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে CaO প্লাস CO2 উৎপন্ন হবে। তাহলে এটাই হলো এদের মধ্যে মৌলিক পার্থক্য রাসায়নিক দিক দিয়ে
মনে রাখতে হবে, অর্থাৎ রাসায়নিক দিক দিয়ে এটা হলো মৌলিক পার্থক্য। তারপরে 5 নম্বর প্রশ্নটা কি বলছে, এসআইতে জি এর একক কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার লিখবো, বা নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। তারপরে আমাকে বলেছে যে দুটি বস্তুর একটি আধান, আমাকে বলেছে যে দুটি তড়িতায়িত বস্তু একটি আধান মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ, মানে আধানটা একটা আধান অন্যটা দ্বিগুণ করা হয়েছে এবং দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমরা জানি এফ সমান কে কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার। তাহলে আধান দ্বিগুণ মানে 2q1 করা হয়েছে, আর দূরত্ব দ্বিগুণ করা হয়েছে মানে 2d স্কোয়ার করা হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কাটাকাটি করলে হাফ কে কিউ1 কিউ2 ডি স্কোয়ার, তাহলে f1 সমান হাফ এফ। তাহলে আকর্ষণ বল আমরা কি বলবো, আকর্ষণ বিকর্ষণ বল পূর্বের বলের অর্ধেক হবে। এরপরে আমরা চলে যাচ্ছি ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুল। এটা 187 188 পেজে আসবে। ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক, এটা অপশান সি হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে দুইয়ের দাগের বলা আছে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী কোন বল দ্বারা টানবে। মনে রাখতে হবে এম ইন্টু জি, এম এর মান 1, জি এর মান 9.8 নিউটন, তাহলে 9.8 নিউটন বা 9.8 নিউটন। তারপরে কার্বনের কোন রূপভেদ তাপের সুপরিবাহী এবং তড়িতের কুপরিবাহী। মনে রাখতে হবে তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী সেটা হলো আমরা হিরে বা হীরক বলবো। ড্যাশ পরিমাপের উপায়কে গাউসের উপায় বলা হয়, তড়িতাধানের পরিমাপের উপায়কে আমরা বলবো। 4 নম্বর প্রশ্ন আমার দেয়া আছে, উনি একজন বিজ্ঞানী যিনি প্রমাণ করেন পরমাণুতে ইলেকট্রনের সমান ধনাত্মক চার্জযুক্ত কণা থাকে যেটি প্রোটন কণা, তার নাম কি। মনে রাখতে হবে বিজ্ঞানীটার নাম হলো রাদারফোর্ড। তাহলে বিজ্ঞানীর নাম কি, অবশ্যই রাদারফোর্ড। তারপর এটা মিলিয়ে করতে বলেছে, ছত্রনাশক যৌগ সিগারেটের ধোঁয়াতে উৎপন্ন ক্ষতিকারক, সেটার নাম হলো ক্যাডমিয়াম। তারপর আরেকটা আছে হাইড্রোজেনের সঙ্গে ধাতুর সক্রিয় সাজালে সক্রিয় ধাতু কি, সক্রিয় ধাতু অবশ্যই পটাশিয়াম হবে, পটাশিয়াম। তারপরে আমরা চলে যাব 6 প্রশ্ন, তরল পদার্থের অণু পরমাণুর অবস্থান কিভাবে ওই পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণে সাহায্য করে। তাহলে মনে রাখতে হবে কঠিন পদার্থে অণু পরমাণুগুলি সুশৃঙ্খলভাবে থাকে, আকর্ষণ বেশি থাকে, অণুগুলোর মধ্যে ফাঁক সামান্য থাকে, আর এর আকার আয়তন সব থাকে। তরলের ক্ষেত্রে এদের সুশৃঙ্খলভাবে অবস্থান করতে পারে না, আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম থাকে, নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো আকৃতি কিন্তু নেই, এটা মনে রাখতে হবে। তাহলে কঠিনের সঙ্গে তরলের এটা হলো মৌলিক পার্থক্য। এরপরে আমরা চলে যাব প্লবতা কাকে বলে, বা প্লবতা বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে ওই বস্তুর ওপর একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে। এই ঊর্ধ্বমুখী বলকে আমরা কি বলবো, প্লবতা বলবো। আর প্লবতা বিষয়ে আর্কিমিডিসের মতামত কি, কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটির ওপর কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে, যা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়। এটাই কিন্তু আর্কিমিডিসের নীতি। তোমরা খুব ভালো করে প্লবতা আর্কিমিডিস নীতি পড়ে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্লবতা এবং আর্কিমিডিসের নীতি। মনে রাখতে হবে প্লবতা কোন কোন বিষয় নির্ভর করে। মনে রাখতে হবে প্লবতা নির্ভর করে তরলের ঘনত্বের উপরে, প্লবতা নির্ভর করে তরলের ঘনত্বের উপরে, তরলের প্রকৃতির উপরে কিন্তু নির্ভর করে। তাহলে প্লবতা নির্ভর করে তরলের ঘনত্বের উপরে, নাম্বার 2 তরলের প্রকৃতির উপর নির্ভর করে। সেটা হলো 11 নম্বর স্কুলটা আমরা চলে যাব। 11 নম্বর স্কুলটায় সেটা হলো এসআইতে বলের একক কি, অবশ্যই নিউটন হবে। এসআইতে বলের একক আমরা কি বলবো, এসআইতে বলের একক আমরা বলবো নিউটন। এখানে অপশান আছে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণিকার নাম কি, অবশ্যই নিউট্রন হবে। NO2 গ্যাসের বর্ণ কি, অবশ্যই বাদামি হবে।
জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবাহ করতে পারে। এখানে অপশান আছে NaCl, CCl4, C12, H22, OH, কোনোটি নয়। মনে রাখতে হবে এটা অপশান এ হবে, NaCl হবে। নির্দিষ্ট আকার আয়তন আছে, সেটা কঠিন পদার্থের। জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেমি, জলের ঘনত্ব বলতে বলছে। দুয়ের প্রশ্ন বলছে প্রমাণ বায়ুর চাপ ড্যাশ সেমি উঁচু পারস্তম্ভের সমান হয়। মনে রাখতে হবে 76 সেমি পারস্তম্ভের সমান হয়। হীরক তাপের সুপরিবাহী, হীরক তাপের সুপরিবাহী সত্য এটা। 3-1 প্রশ্নটা বলছে, 3-1টা হলো স্থিত ঘর্ষণ কাকে বলে? স্থিত ঘর্ষণ বলতে বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুটি তলের ওপর স্থির থাকে তখন যে বল কাজ করে তাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ বলা হয়। এই যে 14N7 এই পরমাণুতে আমাদের বার করতে হবে 14N7 এই পরমাণুতে ইলেকট্রন নিউটন বার করতে বলছে। এখানে ভর সংখ্যা 14 আর পরমাণু ক্রমাঙ্ক 7। পরমাণু ক্রমাঙ্ক 7, ভর সংখ্যা 14। পরমাণু ক্রমাঙ্ক 7 মানে প্রোটন সংখ্যা 7, তাহলে প্রোটন সংখ্যা 7 লেখা হলো। প্রোটন সংখ্যা 7 মানে অবশ্যই ইলেকট্রন সংখ্যা সমান হবে। আমরা জানি একটা পরমাণুতে প্রোটন সংখ্যা যা থাকে ইলেকট্রন সংখ্যা তাই থাকে, তাহলে প্রোটন সংখ্যা 7 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা 7 হবে। আর নিউটন সংখ্যা বার করার নিয়ম হলো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা 14 ছিল, প্রোটন সংখ্যা 7 ছিল, তাহলে 14 - 7 = 7 আমরা বলতে পারি। তারপরে আমরা 2-এর প্রশ্নটি আসবো। 2-এর প্রশ্নটা এরকম যে ভৌত 2-এর প্রশ্নটা আমরা আসছি ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের পার্থক্য করতে বলছে। মনে রাখতে ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের পার্থক্য, যে ধর্ম কোনো পদার্থের বাহ্যিক অবস্থা প্রকাশ করে তাকে ভৌত ধর্ম বলে। যে ধর্ম পদার্থের রাসায়নিক বৈশিষ্ট্য এবং মূল গঠন প্রকাশ করে তাকে রাসায়নিক ধর্ম বলবো। নাম্বার 3, বাহ্যিক প্রভাবের কোনো প্রয়োজন নেই, এর কিন্তু রাসায়নিক ধর্মের বাহ্যিক প্রভাবের প্রয়োজন আছে। আমরা চলে আসছি 12 নম্বর স্কুলে। 12 নম্বর স্কুলটা কি? 12 নম্বর স্কুলটা হলো কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন, পেজ নাম্বার 190। এখানে 1 নম্বর যে প্রশ্নটা বলা আছে, বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন কত হবে? আমরা জানি m×g, m মানে 10, g মানে 9.8, তাহলে 98 নিউটন। অপশান এ হবে 98 নিউটন। তড়িৎ আদানের এসআই একক অবশ্যই অপশান এ হবে, কুলম্ব হবে। সিউ যৌগে সিউ এর যোজ্যতা কত? 2 মনে রাখতে হবে। সালফার দাব্য কোথায়? সালফার কার্বন ডাই সালফাইডে দাব্য। 23N7 এর আমার নিউটন সংখ্যা কত? বিয়োগ করে দেবো, 23 থেকে 11 বাদ দিলে 12 হয়ে যাবে। সাধারণ তাপমাত্রায় ব্রোমিন ড্যাশ অবস্থাকে তরল অবস্থাকে। বস্তুর ওজন মাপ হয় স্প্রিং তুলে আনার সাহায্যে। বস্তুর ওজন কিসে মাপ হয়? স্প্রিং তুলে আনার সাহায্যে। তারপরে আমরা চলে আসছি সেটা হলো আইসোটোপ কাকে বলে? মনে রাখতে হবে আইসোটোপ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একই মৌলের বিভিন্ন পরমাণু যাতে প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের আইসোটোপ বলবো। যেমন ক্লোরিন, যেমন 35Cl17, 37Cl17, তাহলে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান, ভর সংখ্যা আলাদা, এগুলোকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো বা সমস্থানিক বলবো। নাম্বার 2 নম্বর যে প্রশ্নটা সেটা বলা আছে যে মহাকর্ষ মানে নিউটনি মহাকর্ষের গাণিতিক রূপ। আমরা জানি এটা m1 ভর, এটা m2 ভর, মধ্যবর্তী দূরত্ব d, এদের মধ্যে আকর্ষণ বল F কাজ করে, তাহলে আমি জানি F সমান g m1m2/d², g মানে মহাকর্ষ ধ্রুবক। এসআইতে g এর একক কি হবে? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার আমরা লিখবো। এর 3-এর প্রশ্নটা বলা আছে আর্কিমিডিসের নীতি বিবৃত করতে বা লিখতে বলছে। এইটা আমরা মনে রাখবে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুলে আমরা 6 নম্বর অথবা প্রশ্নটা করেছি এটা। তারপরে আমরা চলে আসছি 13 নম্বর স্কুলে, কিশোরীনগর SS সদন, তাহলে HS।
1 নম্বর হলো ক্ষেত্রফল বৃদ্ধি করলে নির্দিষ্ট বলের জন্য চাপ কী হবে? ক্ষেত্রফল বৃদ্ধি করলে অপশান বি হবে, চাপ হ্রাস পাবে। তরল ধাতুর নাম অবশ্যই আমরা কি বলবো? পারদ বলবো। তারপরে আমরা কি বলবো? পৃথিবীর বাইরে পাঠাতে কোনো বস্তুকে কত বেগ দিতে হবে? 11.2 কিমি/সেকেন্ড বেগ দিতে হবে। আয়োডিন বাষ্পের বর্ণ আমরা বেগুনি বলবো। 2 নম্বর প্রশ্নটা বলা আছে 2 নম্বর হলো একাধিক পরমাণু জোটবদ্ধ অবস্থায় যে আয়ন গঠন করে তাকে আমরা মূলক বলবো। বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র আমরা আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলে 2 নম্বর প্রশ্নে একের উত্তরটা আমরা করেছিলাম, ভালো করে দেখে নেব, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আমরা চলে আসব ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট যৌগের নাম, ক্যাটায়ন হলো Ca2+, অ্যানায়ন হলো PO4 3-, সংকেত হলো Ca3PO4 2। ফেরাস ক্লোরাইড Fe2+, ক্লোরাইড Cl-, সংকেত হলো FeCl2। তাহলে ফেরাস ক্লোরাইড Fe2+, ক্লোরাইড মানে Cl-, FeCl2। এরপরে আমরা চলে আসছি Mg+H2O সমান আমরা MgO প্লাস ড্যাশ বলেছে, এই বিক্রিয়া সম্পূর্ণ করতে বলেছে। Mg+2H2O সমান MgOH2 সমান H2, ওটা হাইড্রোজেন উৎপন্ন হবে। অর্থাৎ এই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? MgOH2 প্লাস H2, তাহলে আমরা হাইড্রোজেন উৎপন্ন হবে। অ্যামোনিয়াকে কীভাবে ভৌত দিক থেকে শনাক্ত করব? এটা মনে রাখতে, বর্ণহীন, ঝাঁঝালো, গন্ধযুক্ত গ্যাস, আর কোবাল্ট হলো কঠিন, উজ্জ্বল, ভঙ্গুর পদার্থ। এগুলো সব ভৌত ধর্মের সাথে শনাক্ত করা যায়। 14 নম্বর যে স্কুলটা আছে, 14 নম্বর স্কুলটা হলো মালদা জিলা স্কুল। এটা 151 পেজে আছে। যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 এবং তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন W2 হয়, তাহলে ভাসবে কখন? ভাসবে দুটো সমান হলে। বায়ুর চাপ কাজ করে কোন দিকে? বায়ুর চাপ কাজ করে সব দিকে সমানভাবে। তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী, সেটা অপশান বি হবে, হিরে হবে। তারপরে পরমাণুর অভ্যন্তরে আধাহীন কণিকা আমরা কি বলবো? নিউট্রন বলবো। 14C6 পরমাণুর প্রোটন সংখ্যাটা 6 বলা আছে, ভর সংখ্যা 14, নিউটন সংখ্যা 14 - 8, তাহলে আমরা 8 পেয়ে গেলাম। কাঠের ভর 2 কেজি হলে ওজন কত হবে? 2 × 9.8, তাহলে করলে কত হবে? 19.6 নিউটন। 19.6 নিউটন। তিনের র্যাকেটটা হলো কোনো বস্তুর ভরকে মোট আধান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ঘনত্ব পাওয়া যায়। আমরা জানি ডি মানে ঘনত্ব, এম মানে বস্তুর ভর, এম মানে আয়তন, তাহলে ডি মানে ঘনত্ব, এম মানে বস্তুর ভর, ভি মানে আয়তন, তাহলে দেখা যাচ্ছে ডি সমান M/V। 3 নম্বর প্রশ্নটা আমার বলা আছে গন্ধের সাহায্যে অ্যামোনিয়া হাইড্রোজেন সালফেটকে শনাক্ত করবে। মনে রাখতে হবে অ্যামোনিয়া হলো ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, আর হাইড্রোজেন সালফেটের গন্ধ হলো পচা ডিমের মতো গ্যাস। এই দুটো থেকে আমরা কিন্তু অনায়াসে চিহ্নিত করতে পারবো। এরপরে আমরা চলে আসছি, সেটা হলো 14 নম্বর যে স্কুলটা আছে, সেটা ওই 15 নম্বর স্কুলটা, সেটা এসআইতে বলের একক কি? এসআইতে বলের একক নিউটন। তারপরে ন্যূনতম কত বেগে কোনো বস্তুকে ছোঁড়া হলে পৃথিবীর বাইরে চলে যাবে? এটা হলো মুক্তিবেগ দিলে 11.2 কিমি/সেকেন্ড বেগ দিলে পৃথিবীর বাইরে চলে যাবে। এই স্কুলটা অবশ্যই 15 নম্বর স্কুলটার নাম হলো রানাঘাট পিসি হাই স্কুল। 15 নম্বর স্কুলটার নাম হলো রানাঘাট পিসি হাই স্কুল। এখানে পেজটা হলো 191 পেজ। এর একের কোশ্চেন হলো এসআই পদ্ধতিতে বলের একক আমরা নিউটন বলবো। পরের প্রশ্নটা বলা আছে, সেটা হলো ন্যূনতম কত বেগে কোনো বস্তুকে ছোঁড়া হলে পৃথিবীর আকর্ষণ বলে বাইরে চলে যাবে? এটা মুক্তিবেগ প্রদান করলে, অর্থাৎ 11.2 অর্থাৎ 11.2 কিমি/সেকেন্ড বেগ দিলে সেটা পৃথিবীর বাইরে চলে যাবে। 3 নম্বরটা আমার এখানে যেটা বলা আছে, সেটা হলো বস্তুর ভর বলা আছে, ওজন কত? ভর 5 কেজি বলা আছে, ওজন হবে 5 × 9.8, তাহলে 49 নিউটন এটা হবে। 4 নম্বর প্রশ্নটা হলো একডাইন বলতে কি বোঝায়?
অর্থাৎ 1 গ্রাম ভরের বস্তুর ওপর যে বল কাজ করলে ত্বরণ 1 সেন্টিমিটার/সেকেন্ড হবে তাকে আমরা কি বলবো? 1 ডাইন বলবো। তারপরে আমরা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হবে? তাহলে Zn প্লাস H2 সাপোর্ট সমান Zn প্লাস H2, তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। মনে রাখতে হবে হাইড্রোজেন গ্যাস। সাধারণ অবস্থায় ব্রোমিন, এটা কোন বর্ণের হয়? ব্রোমিন ড্যাশ বর্ণের তরল, অবশ্যই লাল বর্ণের তরল হবে। মনে রাখতে হবে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে বিজারণ, ইলেকট্রন ত্যাগ করলে সেটা জারণ। এখানে ইলেকট্রন গ্রহণ করছে তাহলে সেটা বিজারণ, ইলেকট্রন ত্যাগ করলে সেটা জারণ হবে। তারপরে 2-এর একেরটা বলতে হচ্ছে আইসোটোপ কাকে বলে? আইসোটোপ বলতে আমরা বলবো একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের আমরা পরস্পরে আইসোটোপ বলবো। যেমন আমরা 1H1, 2H1, 3H1 এগুলো কিন্তু আইসোটোপের উদাহরণ। আইসোবার কাকে বলে? বিভিন্ন মৌলের পরমাণু যাদের পরমাণু সংখ্যা আলাদা, মানে পারমাণবিক সংখ্যা নিচেরগুলো আলাদা কিন্তু ওপরেগুলো ভর সংখ্যাগুলো কিন্তু ভর সংখ্যা সমান, ওপরেগুলো সমান, তাদেরকে আমরা আইসোবার বলবো। যেমন 40Ca20, 9K, 40K19 এগুলো হলো সব আইসোবারের উদাহরণ। তারপরে ক্যালসিয়াম ফসফেটের সংকেত লিখতে বলছে, আয়নে বিশিষ্ট করতে বলছে, যৌগটির আধান শূন্য দেখাতে বলছে। মনে রাখতে হবে ক্যালসিয়াম ফসফেটের সংকেত হলো Ca3PO4(2), ক্যাটায়ন মানে Ca2+, অ্যানায়ন PO4(3-), আয়ন তাহলে কত হবে? 2×3, এখানে 2×3 প্লাস এখানে -3×2, তাহলে 6 - 6 = 0, তাহলে এটা 0 পেয়ে গেলাম। তাহলে মোট চার্জ কি হয়ে যায়? মোট চার্জ 0। আজকে আমরা লাস্ট স্কুলটা করব, মানে আমরা সামেটিভ ওয়াম 1-এর যে রায়ান মার্টিনের যে কটা পেজ ছিল তার লাস্ট স্কুলটা, সেটা হলো উলুবেড়িয়া হাই স্কুল। উলুবেড়িয়া হাই স্কুল, সেখানে বলা আছে নিউটন পার বর্গমিটার কোন ভৌত রাশির একক? অবশ্যই চাপ হবে। 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে 3 × 9.8, তাহলে আমরা এটা কত হবে? 29.4 নিউটন। অপশান ডি হবে। মনে রাখতে একটা অপশান ডি হবে। তারপরে আমরা কোনো পরীক্ষায় খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হলে আমরা কি নেব? সোনার পাত নেব। অণুর অস্তিত্ব নেই, NF মানে সোডিয়াম ফ্লুরাইড, অণুর অস্তিত্ব নেই। পটাশিয়াম আয়োডাইডে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি উৎপন্ন হবে? অ্যানোডে মনে রাখতে হবে I2 উৎপন্ন হবে। অ্যানোডে কি উৎপন্ন হবে? I2। সর্ষের তেল জলের ওপর ভেসে থাকে, তাহলে ঘনত্ব কার বেশি? ঘনত্ব অবশ্যই জলের বেশি। জলের অণুতে ড্যাশ বন্ধন থাকে, জলের অণুতে কি ধরনের বন্ধন থাকে? সেটা সমযোজী বন্ধন থাকে। 3-এর একেরটা হলো একটি পেনের পেছনের দিক অপেক্ষা নিবের সাহায্যে সহজেই কাগজে ছিদ্র করা যায় কেন? আমরা জানি F সমান P মানে প্রেসার বা চাপ, F মানে বল, A মানে ক্ষেত্রফল। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা তাহলে দেখতে পাই ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হবে। তাহলে সরু এবং তীক্ষ্ণ, পেনের নিবটা হলো সরু এবং তীক্ষ্ণ, ক্ষেত্রফল কম মানে চাপ বেশি হবে, তাহলে সহজেই কিন্তু কাগজে ছিদ্র করতে পারবে। তারপরে জলে দাব্য একটি পদার্থের নাম নুন আমরা বলবো, আর কেরোসিনে দাব্য পদার্থের নাম কর্পূর বলবো। এরপরে আমাকে বলেছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত বলতে বলেছে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সেটা MgCl2। তাহলে আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করে দেখবে না। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবে, কারণ লাইক করলে নতুন করে ভিডিও করার আমরা উদ্বুদ্ধ পাই। আমার পক্ষ থেকে ক্লাস 8-এর সকল ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছি।
তোমাদের সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে আমার চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস।